গ্রেফতার হয়েছে। প্রায় ৩২,০০০ নেতা কর্মী এই আন্দোলনকালীন সময়ে গ্রেফতার হয়েছে। এমন কোন নেতা বিএনপির পরিচিত নেই যে বাড়িতে ঘুম পাড়তে পেরেছে। কাউকে এই হানাদার এই সরকারের বেটোয়া বাহিনী আর পুলিশ এরা বেটোয়া হানাদারের মতো বাড়ি বাড়ি হামলা দিয়ে আমাদের মা বোনকে পর্যন্ত ধ্বংস করেছে, আমাদের পরিবারের সাথে অসরণ আচরণ করেছে, আত্মীয় পরিজনকে গ্রেফতার। আসসালামু আলাইকুম। এই সময়ের মধ্যে এসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ যে 13 বিলিয়ন ডলারের নিচে চলে যাবে অথবা সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে যাচ্ছে সে বিষয়ে কি সরকার আগে থেকেই জানতো? অথবা এই যে রিজার্ভের অব্যাহত দরপতন তা প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কি যথেষ্ট পরিমাণ প্রস্তুতি ছিল বা এখনও আছে? আবার কি চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংককে রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে, বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি, তারা নিশ্চিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আবার কি চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংককে রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে, বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি, তারা নিশ্চিত। আবারও বলছি, আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল 10 কোটি ডলারের বেশি কয়েক বছর আগে। সেটার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আবার হতেই পারে। তারপরও আমাদের হয়তো একটু নিউট্রালি আমরা যদি দেখি ব্যাপারটা, সম্ভাবনা কেমন থাকতে পারে, দিনের শেষে আমরা কি বুঝবো সেটা, এবং কেন এই আলাপগুলো আমাদের দেশে এত ডালপালা মেলতে পারে। প্রথম কথাটা হচ্ছে, এটা ভারতীয় একটা পোর্টালে এসছে, নর্থ ইস্ট নিউজ বলে। হেডলাইন হচ্ছে, আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থস বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়ন্স। বিলিয়ন্স মানে ফিউ বিলিয়ন্স বলেছে তারা, আমরা ধরে নিলাম 2, 3, 4 এরকম বিলিয়ন ডলার এর পেছনে ইন্ডিয়ান হ্যাকাররা আছে বলে তারা বলছেন। এখন একটা প্রশ্ন হচ্ছে নর্থ ইস্ট নিউজকে নিয়ে, আমরা প্রাথমিকভাবে একটা সংশয় মার্ক এই পোর্টালটার প্রতি দিয়ে রাখতে চাই কেন, আমরা আসলে নিউট্রালি কথা বলা উচিত। এখানে নির্বাচনের আগে একজন ভদ্রলোক জনাব চন্দন নন্দী দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সাংবাদিকতা করেছেন, উনি সাংবাদিক হিসাবে গুরুত্বপূর্ণ একজন মানুষ, কিন্তু কিছু খুব স্পেকুলেটিভ লেখা উনি ওখানে লিখেছেন যেগুলোর একটা বিরাট অংশই আসলে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। সরকার বিরোধী তীব্রভাবে, কিন্তু এক ধরনের প্রোপাগ্যান্ডা এবং ভীষণ মানে একেবারেই অসত্য ধরনের প্রোপাগ্যান্ডা এইখানেই ছাপা হয়েছে, এখানেই পাবলিশড হয়েছে। সুতরাং এই পোর্টালটার ক্রেডিবিলিটি তখনই প্রশ্নের মুখে পড়েছে। তখন সেই পোর্টালে যখন এই ধরনের একটা নিউজ আসবে, এটার প্রতি যে কেউ এক ধরনের সংশয় রাখতে পারে, না, আমাদের রাখা উচিত হবে। এটা ঠিক চন্দন নন্দী লিখেছেন তা না, এটা মানে দ্য নিউজ হিসাবে এসছে, এটা তার নাম দিয়ে পাবলিশড হয় নাই। এটা হলো এটা মাথায় রেখে আমরা বাকি আলোচনা করব। কিন্তু বাংলাদেশে যখন রিজার্ভ চুরি নিয়ে আলাপ হয়, তখন আসলে কেন আমরা নড়ে চড়ে বসি, কেন আমাদের ভয় পেতে হবে? আমাদের ভয় পাওয়া উচিত এবং সেটা নিয়ে আমাদের শোরগোলও করা উচিত। কেন? কারণ এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন মানে আমরা পরবর্তীতে প্রচুর ইনফরমেশন পেতে শুরু করি এবং আমরা যে আমাদের রিজার্ভ চুরি হয়েছে এটা বাংলাদেশের কেউ আমাদেরকে জানায় নাই। আমরা নাকি রাষ্ট্রের মালিক, সংবিধানে রেখেছে আর্টিকেল 7-এ প্রজাতন্ত্রের মালিক। সো বাংলাদেশ ব্যাংকে যা থাকে, যা আছে, বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে, দেশের প্রধানমন্ত্রী সবাই আসলে জনগণের সেবক। কিন্তু জনগণই জানতে পারবে না যে তার সম্পদ লুট করা হয়েছে। এর সাথে বাংলাদেশের যোগাযোগ ছিল, আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না। এটা আমরা জানতে পারি নাই, আমাদের কোনো মিডিয়াকে ডেকে বলা হয় নাই। এই তথ্য আমরা প্রথম একটা বিদেশি ফিলিপিন্সের সম্ভবত একটা পত্রিকায় প্রথম নিউজ আসে, সেখান থেকে পরে আমাদের দেশের মিডিয়া নিউজ করে, কারণ ওই পাচারকৃত টাকা ফিলিপিন্সে গিয়েছিল, ওখানকার ক্যাসিনোতে, যেহেতু ওখানে খুব বেশি টাকার ট্রেস করা হয় না, সেই কারণে ওখানে গিয়েছিল, সেখান থেকে সেই কারণে সেই নিউজটা আসে এবং সেইটা থেকে আমরা নিউজ পাবলিশ করি।
শুধু সেটা না, ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন জনাব আতিউর রহমান। উনি 24 দিন এই তথ্য গোপন রেখেছেন। তিনি অর্থমন্ত্রীকে জানাননি, উনি প্রধানমন্ত্রীকে জানাননি, অন্তত তথ্যটা সেইভাবে এসছে। কারণ ওই ঘটনার পর জনাব ফরাসউদ্দিন, এই যে কয়েকদিন আগে খুব বিবেক ভাব ধরলেন না, এই ভদ্রলোক একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন, তার একটা তদন্ত রিপোর্ট আছে। সেই তদন্ত রিপোর্ট ওর মধ্যে এই কথাগুলো উল্লেখ ছিল, যেটা সত্যিকার অর্থে কাউকে জানার নাই। তথ্য তো আমরা জানি এক্স্যাক্টলি পয়েন্ট কবে কীভাবে কী হলো, কিন্তু এই তথ্যগুলো জানানো হয়নি। সুতরাং আমরা দেখব যে তীব্র গোপনীয়তার একটা ব্যাপার আছে, লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল তখনও। নানান রকম অজুহাতে সেটা দেখানো হয়েছে, কিন্তু এটা আমরা কোনোটাই কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না। আরেকটা জিনিস, আমরা জনাব ফরাসউদ্দিনের যে রিপোর্ট আছে তার মধ্যেই ছিল আমাদের এখানে সুইফটের হয়ে কয়েকজন ইন্ডিয়ান এসেছিল, তাদের প্রতিও তীব্র সন্দেহ ওই তদন্ত রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তারা বেশ কিছু কাজ করেছে যেই কারণে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল হ্যাকারদের জন্য এর মধ্যে ঢুকে পড়া এবং সুইফটটাকে ব্যবহার করার ক্ষেত্রে। এসবও রিপোর্টে আছে। তার মানে কিছু ভারতীয় ওখানে ইনভলভ ছিল, এখানেও ইনফ্যাক্ট ভারতীয় হ্যাকারদের কথা বলা হয়েছে। এবং আমরা ধারণা করতেই পারি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ভেতরেও এই নিরাপত্তা, সাইবার সিকিউরিটি, সেই নাম করে নানান লোকজন, ভারতীয় লোকজন ওখানে থাকতেই পারে। আমাদের মনে থাকার কথা, ইফ আই এম নট রং, একটা নাম মিস্টার জোহা, একজন আইটি স্পেশালিস্ট বাংলাদেশি গিয়েছিলেন এবং উনি ওখানকার নিরাপত্তা ত্রুটি কীভাবে হয়েছে তার সাথে ভারতীয়দের ইনভলভমেন্ট থাকতে পারে বলে উনি এক ধরনের আভাস দিয়েছিলেন। এরপর ওনাকে গুম করে ফেলা হয় এবং ওনার কপাল ভালো, উনি শেষ পর্যন্ত ফেরতও আসেন, মনে থাকার কথা। সুতরাং এগুলো আমরা যদি একত্র করি, আমাদের কনটেক্সটটা কি বলে? আমাদের কনটেক্সটটা বলে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে, এবং ঘটলেও সেটা আমাদেরকে জানতে দেওয়া হবে না, আমাদের কাছে লুকিয়ে রাখা হবে, সেই চেষ্টা হবে। কারণটা খুব স্বাভাবিক। গতকালই ভিডিও করেছি, আপনারা জানেন বাংলাদেশের নেট রিজার্ভ এখন $12.5 বিলিয়ন কিছু বেশি হবে, $13 বিলিয়ন নিচে তো বটেই। আসলে এক্স্যাক্ট অঙ্কটা জানা যায় না, কারণ বাংলাদেশ ব্যাংক এটা জানাই নাই। কর্মকর্তারা বিভিন্ন রকম মিডিয়াকে জানাচ্ছেন এবং তাতে এক একবার এক এক রকম, কিন্তু এটা কোনোভাবেই 13 বেশি না, 13 কম। আমার হিসাবে গ্রসলি মিলিয়ে টিলিয়ে আমি কয়েকটা তো সূত্র থেকে দেখেছি, পত্রপত্রিকা থেকেই, সেখানে এটা $12.5 কিছু বেশি হবে। সো এই সময় যদি আরও কয়েক বিলিয়ন ডলার, $2-3 বিলিয়ন আপনার নাই হয়ে যায়, এই সময় এই খবরটা আমাদের কাছে কেমন হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। সুতরাং সরকার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, যদি হয়ে থাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, এবং এটাই সরকারের দিক থেকে খুব স্বাভাবিক চেষ্টা হওয়ার কথা, সেটাই হয়েছে। আর আমাদের দেশে বাংলাদেশকে ভারত যেভাবে লুট করছে, বিভিন্ন ফর্মে লুট করেই যাচ্ছে, ক্রমাগত করেই যাচ্ছে, এখন বাংলাদেশের রিজার্ভও সেখানকার হ্যাকাররা সরিয়ে নেবে এবং শেষ পর্যন্ত এটাতে বাংলাদেশের কিছু উচ্চবাচ্য করার থাকবে আমি মনে করি না। যদি ওই রিপোর্টে বলা হয়েছে কোয়াইটলি তারা তদন্ত করার চেষ্টা করছেন, তো দুই দেশের তদন্ত সংস্থা, দুই দেশের গোয়েন্দারা নাকি করছেন। কনটেক্সটটা আরও আছে, সেই কনটেক্সটটাকে আমরা যদি একত্র করে, এই রিপোর্টেই আছে নর্থ ইস্ট নিউজের, এই যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধ করিয়ে দেওয়া হলো কিছুদিন আগে হঠাৎ করে, এটা তো সবসময় চর্চা, ইতিহাসে প্রথমবার সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হলো। আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝতে পেরেছি, যেহেতু ডলার রিজার্ভ নিয়ে ক্রাইসিস আছে, ব্যাংকের নানা রকম 2 নম্বরই আছে, লুটপাট আছে, ডাকাতি আছে, সেগুলোর ব্যাপারে খবর তারা ধামাচাপা দিয়ে রাখার জন্য এসব করেছে, এটা আমরা লজিকলি ভেবেছি। কিন্তু জনাব দেবপ্রিয় একটা কথা বলেছিলেন এরপর এই প্রবেশ করতে না দেয়া নিয়ে, আমি জায়গাটা একটু পড়ি। উনি এই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বলছেন, এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল, এখন অপঘাত ঘটছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তার মানে কি বার্তা দিচ্ছে? ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। আই রিপিট, তার মানে কি বার্তা দিচ্ছে? ওখানে এমন কিছু ঘটছে যা তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। জনাব দেবপ্রিয় বলছেন, উনি কিছু জানেন কিনা আমি আসলে জানি না, কিন্তু ওনার স্বাভাবিক যে ইনস্টিংক্টিভ চিন্তা, এটাই স্বাভাবিক, এটাই লজিকলি আসার কথা, যে কেন আপনি ঢুকতে, তার মানে এমন কোনো তথ্য যেটা বাইরে আসলে নাশকতা হয়ে যাবে। নাশকতা শব্দটা উনি ব্যবহার করেছেন, অথবা উনি কিছু জেনেও থাকতে পারেন। ওনারা অনেক ওপরের পর্যায়ের মানুষ, বহু মানুষের সাথে তারা কানেক্টেড আছেন,
কানেক্টেড থেকে তারা জানিয়ে থাকতেই পারেন। সো এই সবগুলো কনটেক্সট আমরা যদি একত্র করি, তাহলে প্রথম আমি আবার একটু সামারাইজ করি। সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না, দেবপ্রিয় এরকম কথা বলছেন। তারপর আপনি আগে যখন আমাদের রিজার্ভ চুরি হয়েছিল তখনও আপনি তথ্য ধামাচাপা দিয়েছিলেন। থিওরিটিক্যালি বলছি, মানে ফিলিপিন্সের পত্রিকা যদি এই তথ্য আমাদের সামনে না দিত, হয়তো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী 24 দিন পরে হলেও জানতেন, আমরা জানতে পারতাম না। আমাদের $10 কোটি যে নাই হয়ে গেল, আজকের হিসাব করে দেখুন কত টাকা নেই হয়ে গেল, সেই জিনিসটা হলো না। এবং শুধু সেটা না, এই যে তদন্ত হচ্ছে, মানে এর সাথে যে যোগসাজশ আছে তার প্রমাণ সাগর রুনির সাথে কিন্তু পাল্লা দিতে পারে। আমি গত বছরের শেষ দিকের একটা তথ্য পেলাম, 74তম বার চার্জশিট দেওয়া পিছিয়েছে এই ক্ষেত্রে। এই যে রিজার্ভ চুরি হয়েছে, এটা চার্জশিট 74তম বার পিছিয়েছে। কেন পেছায়? আপনি যদি সব কনটেক্সট একত্র করেন তাহলে বুঝবেন, বা আমরা বুঝবো, এই সবের সাথে ইনফ্যাক্ট জনাব ফরাসউদ্দিনের রিপোর্টেও এই জিনিসটা ছিল। বাংলাদেশের যারা আইটি স্পেশালিস্ট আছেন তারাও খুব ভালোভাবেই জানেন যে দেশের ভেতরে থেকে কিছু কিছু ক্ষেত্রে, যদিও বলা হয় একটা ম্যালওয়্যার পাঠানো হয়েছে, ক্লিক করেছে, তাতে সিস্টেম ঢুকে পড়েছে, তারপর আমার আজকে অত সুযোগ নেই, সময় নাই, ওটা নিয়ে ডিটেইল আছে। এমনকি আমরা জানি নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি এটা নিয়ে এসছে, খুব ডিটেইল দেখানো হয়েছে এবং খুব স্টুপিডিটি আমাদের এই এন্ডের লোকজনের দেখানো হয়েছে, কীভাবে টেকনিক্যালি আমরা করেছি, কিছু ভুল করেছি, কিছু ইনভলভমেন্ট আছে। তো সব কিছু যদি যোগ করি আমরা মনে করতে পারি যে বাংলাদেশে এটা সম্ভব। এবং কেন না, আপনি এই দেশকে যত রকমভাবে লুট করা যায় সেই লুটের সহযোগী হয়ে যদি আপনি কিছু হিস্সা পেতে পারেন, সেই লুটের সাথে থাকার মতো লোক বহু আছে। শুধু বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অনেক উঁচু পর্যায়ের লোকজন আছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকে এটা ঘটতেই পারে। আর সেটা যদি ঘটে থাকে, 2-3 বিলিয়নও যদি চলে গিয়ে থাকে, হিসাব করে দেখুন এখনকার রিজার্ভ তাহলে কোথায় গিয়ে ঠেকেছে, সাথে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। বটম লাইন, এই যে স্পেকুলেশন হয়, এই যে আমরা স্পেকুলেট করি, আমাদেরকে মানে আপনি ব্লেম করতে পারেন, গুজব ছড়াচ্ছে, ওটা করছে, সেটা করছে। সবসময় মনে রাখতে হবে, গুজব যদি কখনো ছড়িয়েও থাকে, গুজব ছড়া আসলে যথেষ্ট তথ্য প্রবাহ না থাকার কারণে। যথেষ্ট তথ্য প্রবাহ নাই এবং আমাদের আগের অভিজ্ঞতাটা দেখা গেছে আপনি এটা হজম করে ফেলতেন, আপনি জনগণকে জানাতেন না। সুতরাং আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবই, ভয় পাওয়া উচিত এবং আমাদের শোরগোল করা উচিত। এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে, ছিনিমিনি শব্দটা প্রধানমন্ত্রী খুব বলেন, আমরা শুনেছি, তাদের দল এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছেন। জনগণ হিসাবে এটা অসীম সময় সহ্য করা আমাদের উচিত হবে না। আসসালামু আলাইকুম। এই সময়ের মধ্যে এসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ যে $13 বিলিয়ন নিচে চলে যাবে, অথবা সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে যাচ্ছে, সে বিষয়ে কি সরকার আগে থেকেই জানতো? অথবা এই যে রিজার্ভের অব্যাহত দরপতন, তা প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কি যথেষ্ট পরিমাণ প্রস্তুতি ছিল বা এখনও আছে? আমি সে বিষয়ে আসছি এবং এর যে কারণগুলো, ব্যাখ্যাগুলো আমার কাছে মজার এবং একই সঙ্গে ভয়ঙ্কর। তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, যদিও অনেকে জানেন, সেটি হচ্ছে যে IMF থেকে বাংলাদেশ সরকার যে ঋণ নিচ্ছে $4.7 বিলিয়ন, তার নানান শর্ত আছে বিপরীতে IMF-এর। তার মধ্যে একটি শর্ত ছিল, আগামী জুনে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ থাকতে হবে $2011 কোটি। সরকারের পক্ষ থেকে নানান অনুনয় বিনয়ের পরে তার পরিমাণটি নির্ধারণ করা হলো $1475 কোটি। কিন্তু সেই জুন আসার আগেই, মের শুরুতে এর পরিমাণ $13 বিলিয়ন নিচে নেমে এলো। এবং এটি যে কত ভয়ঙ্কর, যারা আমরা একটু যতটুকু বুঝি, কম বোঝার মধ্যে, তা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি। একটা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য 3 মাসে আমদানি ব্যয় রাখতে হয়। এই মুহূর্তে আমাদের আমদানি ব্যয় প্রতি মাসে $5 থেকে $5.5 বিলিয়ন। সেই হিসেবে $16.5 বিলিয়ন রিজার্ভ থাকার কথা। সেখানে ব্যবহারযোগ্য রিজার্ভ যেটি রয়েছে তার 2 থেকে 2.5 মাসের আমদানি ব্যয় মেটাতে পারে এবং এটি ক্রমাগতভাবে কমছে। এই কমতে কমতে কোথায় গিয়ে যাচ্ছে সেটিও আমরা বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে, সরকার জানতো কিনা? সরকার অবশ্যই জানতো বিধায় বা জানে বিধায় গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হলো।
এবং তখন থেকে আমরা বলে আসছিলাম যে এই যে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হলো দেশের সার্বিক আর্থিক খাতে যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বিরাজ করছে এবং আরও অনেক কিছু ঘটতে যাচ্ছে যেগুলোর ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং এটিকে কেন্দ্র করেই দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাতে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়, এমন কিছু ঘটতে যাচ্ছে বা ঘটেছে যেগুলো গোপন করার জন্য সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং তিনি এও বলেছেন যে এমন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে যাতে করে সারা দেশে নাশকতা সৃষ্টি হতে পারে, আর সেই নাশকতা সৃষ্টিকারী সাংবাদিকরা, তিনি ব্যঙ্গাত্মক অর্থে বলেছিলেন এবং সেটি প্রমাণ হয়েছে। আরও অনেক কিছু আছে বেরোবে, অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে তো লাভ হয়নি। এই ইনফরমেশন টেকনোলজির যুগে কতখানি তথ্য লুকিয়ে রাখা সম্ভব, যাই হোক। এবং সরকার জানত বিধায় ওদুর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য সরকারের শীর্ষ মহল থেকে নানান সময় নানান কথা আমাদেরকে শোনানো হয়েছে। নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে মার্চের দিকে দুর্ভিক্ষ আসতে পারে। তিনি ইঙ্গিত করলেন যে বিএনপি এবং যুক্তরাষ্ট্র মিলে ষড়যন্ত্রের মাধ্যমে এটি ঘটানোর চেষ্টা করছে। কোন দিকে তিনি আরও ইঙ্গিত দিলেন, যেহেতু গার্মেন্টস উপরে এটি নিষেধাজ্ঞা আসার কথা ছিল নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এবং সেটি যদি হতো আমাদের যে গার্মেন্টস রপ্তানি পণ্য আয় $5.5 বিলিয়ন মতন, সেটি কমে হয়তো 4.5 বা 4-এর কাছাকাছি চলে আসতো। তো আমরা রপ্তানি করতে পারলে তো আমরা একেবারে শেষ হয়ে যেতাম। যাই হোক, সেটা তো হয়নি, স্যাংশন তো দেয়নি। কিন্তু বিষয়টি হচ্ছে এই যে স্যাংশন না দিলেও যেরকম একটা কিছু হবে, আমার ধারণা এটি প্রধানমন্ত্রী জানতেন। এবং তিনি আরও বিভিন্ন সময় যে কথাগুলো বলেছেন, কখনো বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে অর্থনীতি টালমাটাল অবস্থায় বা মূল্যস্ফীতি বাড়ছে, কখনো বলছেন লোহিত সাগরে আন্তর্জাতিক পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে, কখনো বলছেন এই মুহূর্তে এসে আবার বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে আমাদের নানান ধরনের সংকট তৈরি হতে পারে, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই সব দিয়ে আমাদেরকে কতক্ষণ বোঝ দেওয়া সম্ভব? ভিতরে যে বিষয়গুলো দায়ী সেগুলোকে তিনি মোকাবেলা করেছেন। তার আগে এই বিষয়ে আলোচনা আগে জানিয়ে রাখি যে আসলে রিজার্ভটা কি। একটা দেশের যে পণ্যগুলো রপ্তানি হবে সেই রপ্তানি আয় এবং প্রবাসী আয়, এর সঙ্গে বিদেশি বিনিয়োগ এবং বিদেশি ঋণের যে বৈদেশিক মুদ্রাগুলো এক হয়ে একটা খাত, আরেকটা খাত হচ্ছে ব্যয়ের। আমাদের আমদানি ব্যয় মেটাতে হবে, বিদেশি ঋণের কিস্তি শোধ করতে হবে, এবং বিদেশে যারা কর্মচারী রয়েছেন তাদের বেতন ভাতা পরিশোধ সহ আরও কিছু খরচ থাকে, সেগুলো ডলারে পরিশোধ করতে হয়। এর যে যোগ বিয়োগ করে যেটি অবশিষ্ট থাকে সারপ্লাস, সেটি হচ্ছে রিজার্ভ, এবং সেটি আপৎকালীন সময়ের জন্য। অথচ সেই রিজার্ভ থেকে আমরা কি করলাম? এবং এই রিজার্ভ নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন আমাদের প্রধানমন্ত্রী কি বললেন? 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের সময় রিজার্ভের পরিমাণ ছিল $2.9 বিলিয়ন। যখন 2009 সালে ক্ষমতা গ্রহণ করলো তখন ছিল $5 বিলিয়ন। সেখান থেকে আমরা বাড়িয়েছি $48 বিলিয়ন নিয়ে গিয়েছিলাম। $48 বিলিয়ন কীভাবে গেল? আর একটা দেশ যদি এগোতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে, সেগুলো তো এই রিজার্ভের পরিমাণ বলি বা আরও অনেক সূচক বলি, সেগুলো বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, করোনাকালীন সময়ে আমদানি রপ্তানি সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল, প্রবাসী আয় আসছিল ওর মধ্যে, এর মধ্য দিয়ে খরচ কম হয়েছে, রিজার্ভের পরিমাণ বেড়ে গেছে, খুব সহজ হিসাব। কিন্তু প্রধানমন্ত্রী বললেন যে রিজার্ভ নিয়ে এত কথা উঠলে তো আমি আগের পরিমাণ রিজার্ভের জায়গায় নিয়ে যাব, যেহেতু ওই পরিমাণ রিজার্ভ নিয়ে আসছিলাম। কেন? তাহলে মাঝখানে যে 15-16 বছর আপনি দেশ চালালেন, ক্ষমতায় থাকলেন, তাহলে সেই সময়টা কে বুঝে দেবে? প্রধানমন্ত্রীর সামনে কিছু উল্লেখ করা যায় না, সরকারের সামনে কিছু উল্লেখ করা যায় না। বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রশ্ন করবেন, লোডশেডিং নিয়ে প্রশ্ন করবেন, বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেন না হয় সে বিষয়ে আবেদন জানাবেন, তখন বলবেন বিদ্যুৎ বন্ধ করে দিই। এত কথা বললে এগুলো আমরা আশা করি না প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি সরকারের নির্বাহী প্রধান, তার ব্যক্তিত্ব আমাদের কাছে পাহাড় সম, সেই জায়গা থেকে আমরা এগুলো আশা করতে পারি না। এবং এই যে রিজার্ভ খরচ হলো, তিনি তার কারণ হিসেবে কি জানালেন যে রিজার্ভ তো ফেলে রাখার জন্য, এগুলো ব্যবহার করতে হবে। এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু কখন, কোন খাতে? ভারতে যে পরিমাণ রিজার্ভ থাকে
11 থেকে 12 মাসের আমদানি ব্যয় মেটানোর মতন রিজার্ভ থাকে, থাইল্যান্ডের মধ্যে 7 থেকে 8 মাসের আমদানি ব্যয় মেটানোর মতন রিজার্ভ থাকে, আমাদের সেখানে কোন অবস্থায় গিয়ে আমরা খরচ করতে পারি এবং কোন খাতে খরচ করতে পারি? তিনি বললেন যে রিজার্ভের টাকা দিয়ে আমি পায়রা বিদ্যুৎ কেন্দ্রে আমি বিনিয়োগ করেছি, আমি বিমান কিনেছি, আন্তর্জাতিক মানের বিমানের অবস্থা ঝরঝরে হয়ে গিয়েছিল। এগুলো কোনো যুক্তি হতে পারে? অর্থনীতিবিদরা বলছেন এগুলো তো আমাদের কথা না। ব্যবহারযোগ্য রিজার্ভ যেখানে ব্যবহার করতে হবে তার রিটার্নটি কীভাবে আসছে, কী দিয়ে আসছে, সেগুলো বিবেচনা নিতে হবে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ করা হয়েছে, সেগুলো তো আসছে টাকাতে, রিটার্নটি আসবে। আর বিমানে বিনিয়োগ করেছেন, বিমান তো লোকসান, এখনও লোকসান, লাভটা কী হলো? কিন্তু আমার তো ডলার শেষ হয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রা নিঃশেষ হয়ে যাচ্ছে, এখন আমরা আমদানি ব্যয় মেটাবো কীভাবে? এখন প্রধানমন্ত্রী কি বলবেন? এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গত বছরের সেপ্টেম্বরেও অহংকার প্রকাশ করে বলেছিলেন যে 4.5 মাসের এখন রিজার্ভ আছে, আমাদের সমস্যা হবে না। এখন কি বলবেন? এখন এই আত্মদম্ভ কোথায় যাবে? এবং যেটি এই মুহূর্তে বলা হচ্ছে যে কিভাবে সংকট সমাধান করবে, বলছে যে প্রবাসী আয় বাড়বে, বলছেন যে অর্থ ঋণ যেগুলো রয়েছে, ঋণের টাকা পাওয়ার কথা রয়েছে, সেগুলো ছাড় হবে জুনের মধ্যে, এবং IMF-এর টাকা আসবে $115 কোটি। এই হিসাবগুলো তো আগেও দেখিয়েছিলেন, তাতে কাজ হয়েছে? মূল যে বিষয় সেটি হচ্ছে অর্থ পাচার, ঋণ খেলাপি, আমদানি রপ্তানি ব্যয়ের বা আয়ের মাঝখানে যে শুভঙ্করে ফাঁকি দেখিয়ে টাকা পাচার হচ্ছে। এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের কর্মকর্তারা বলছেন যে যখন পণ্য আমদানি হচ্ছে সেগুলো 20 থেকে 80% পর্যন্ত বেশি দেখিয়ে আমদানি করা হচ্ছে, টাকা পাচার করে দিচ্ছে দেশের বাইরে। ঠিক একইভাবে যখন পণ্য রপ্তানি হচ্ছে, একই কায়দা রপ্তানি মানে টাকা পাচার হচ্ছে। এবং এই যে টাকা পাচারকারীরা, এই যে এস আলম গ্রুপের মতন অলিগার্করা, তাদের জন্য আরো সুবিধা করে দিল, যে বৈধ করে দিল ব্যাংক ঋণ, যারা ঋণ খেলাপি। আগে বিধিতে ছিল, যে বিধান ছিল, যদি একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়, সেই গ্রুপের আর কোনো প্রতিষ্ঠান ঋণ পাবে না। অথচ নতুন করে বিধান তৈরি করা হলো, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হলো যে ওটা আর থাকছে না, এখন যে কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি না হলে সেই প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে ঋণ দিতে পারবে। একটা দেশে 7-8টা ব্যাংকের মালিক এই যে এস আলম গ্রুপ, শেষ করে দিয়েছে প্রত্যেকটা ব্যাংক। আবারও তার হাতে একটি ব্যাংক তুলে দেওয়া হলো, তার হাতে তুলে দেওয়া হলো মানে তার লোকরাই নিয়ন্ত্রণ করবে ন্যাশনাল ব্যাংকে। প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে। সেই টাকা পাচার রোধ করার ব্যবস্থা না করে, অবাধ সুযোগ দিয়ে, ব্যাংক লুটপাটের সুযোগ দিয়ে, ঋণ খেলাপিদের সুযোগ দিয়ে আমরা এক IMF-এর আশায় থাকবো, বাকি কারা লোন দেয় সে আশায় থাকবো? আর সেগুলো পাওয়ার পরেও এই ধারা বন্ধ করা যাবে না। এবং সামনের দিনগুলোতে কোন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি, প্রতি মাসে আমরা একটু একটু করে অনেক বেশি উপলব্ধি করতে শুরু করেছি। সরকার এখন উন্নয়নের গল্প শুনিয়ে যাবে, আমরা শুনতে থাকবো, শুনে শুনে ঘুমাবো। এ পর্যন্ত ভালো থাকুন সবাই।